ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা পাশ্চাত্য রাষ্ট্রদর্শনের একজন বিখ্যাত প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। অ্যারিস্টটল তার বিভিন্ন তত্ত্ব তুলে ধরেছেন: রাষ্ট্রতত্ত্ব, সরকারের শ্রেণী বিভাজন, বিভিন্ন রকমের সরকার এবং নাগরিকতার তত্ত্ব, শিক্ষা তত্ত্ব এবং বিপ্লবের তত্ত্ব। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হল বিপ্লবের তত্ত্ব, দ্য থিওরি অফ রেভলিউশন অফ অ্যারিস্টটল। আমরা অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব আলোচনার আগে বিপ্লব কি সে সম্পর্কে একটু ধারণা আমরা লাভ করব। বিপ্লব হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন। কৃষিক্ষেত্রে উৎপাদনে বিরাট পরিবর্তন ঘটলে সেটা হয় কৃষি বিপ্লব। শিল্প উৎপাদনের ক্ষেত্রে শিল্পের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি, শিল্প বিপ্লব। সমাজের ক্ষেত্রে সামাজিক বিভিন্ন বিষয়ের ব্যাপক পরিবর্তন ঘটলে সেটা হয় সামাজিক বিপ্লব। রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে বিপ্লব দেখা দেয়। রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে শাসন ব্যবস্থার হঠাৎ বড় ধরনের পরিবর্তনই হলো তোমার রাজনৈতিক বিপ্লব। আমরা বিপ্লবের এই ধারণা থেকে বিশ্বে কয়েকটি বিপ্লবের কথা আমরা উল্লেখ করতে পারি। 1688 সালে উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়। তারও 100 বছরেরও বেশি সময় পরে 1789 সালে ফ্রান্সে বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে শাসন ব্যবস্থার হঠাৎ বড় ধরনের পরিবর্তন ঘটে। 1789 এই বিপ্লবকে বলা হয় ফ্রেঞ্চ রেভলিউশন। 1830 সালে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়। 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়। 1917 সালে রাশিয়াতে জারতন্ত্রের বিরুদ্ধে মেনশেভিক পার্টির নেতৃত্বে মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে বুর্জোয়া বিপ্লব হয়। 1917 সালে নভেম্বর মাসে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টির দ্বারা পরিচালিত নভেম্বর বিপ্লব হয়। নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লব হয়। তাই আমরা বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লব এবং অসমাজতান্ত্রিক বিপ্লব ভাগে ভাগ করতে পারি। যাই হোক, অ্যারিস্টটল প্রাচীনকালে গ্রিক দার্শনিক, খ্রিস্টের জন্মের 300 বছরেরও বেশি আগে, অর্থাৎ আজ থেকে 2300 বছর আগে বিপ্লবের ধারণা দিয়েছেন, বিপ্লব সম্পর্কে আলোচনা করেছেন। অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে উল্লেখিত যে বিপ্লব, সেই বিপ্লব হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, পলিটিক্যাল স্টেবিলিটির অভাব রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে। তাহলে সেক্ষেত্রে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে। একে তিনি বলেছেন বিপ্লব। তার মতে বিদ্যমান ব্যবস্থা, অর্থাৎ যে ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা চলছে, সেই শাসন ব্যবস্থার 4টি ক্ষেত্রে পরিবর্তন দেখা দিলে সেটাকেই আমরা বিপ্লব বলবো। এবং তিনি বলছেন যে শাসন ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে বিপ্লবের
শ্রেণী বিভাজন করা যায়। তার মতে 4 ধরনের বিপ্লব দেখা দিতে পারে। শাসন ব্যবস্থাতে, অর্থাৎ বিদ্যমান শাসন ব্যবস্থাতে সংবিধানের পরিবর্তন হতে পারে। যে সংবিধান দেশে বা রাষ্ট্রে প্রচলিত আছে সেই সংবিধানের পরিবর্তন ঘটতে পারে। নাম্বার 2, অ্যারিস্টটল বলেছেন যে সংবিধানের পরিবর্তন হলো না, সাংবিধানিক নিয়ম কানুনের কোনো পরিবর্তন হলো না, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে, অর্থাৎ অরাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রের অরাজনৈতিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে পরিবর্তন করতে পারে। এটা দ্বিতীয় ধরনের বিপ্লব। 3 নম্বর হচ্ছে অ্যারিস্টটল বলছেন যে সাংবিধানিক ব্যবস্থার চরিত্রের পরিবর্তন করতে পারে। সাংবিধানিক ব্যবস্থা, অ্যারিস্টটল রাষ্ট্র, সংবিধান, সরকার একই অর্থে ব্যবহার করেছেন, অভিন্ন অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ রাষ্ট্র বলতে গেলেই সরকার, সরকার বলতে গেলেই সংবিধান, সংবিধান বললে আবার রাষ্ট্র বোঝাবে। তাই অ্যারিস্টটল বলছেন যে সংবিধানের তোমার যে শাসক শ্রেণী, সেই শাসক শ্রেণীর তোমার চরিত্রের পরিবর্তন করতে পারে। স্বৈরাচারী শাসকের পরিবর্তে ভালো শাসক আসতে পারে। অর্থাৎ বিপ্লব মানুষ আপনা আপনি করে না, স্বৈরাচারী শাসনে জর্জরিত হয়ে সাধারণ মানুষ বিপ্লব সংগঠিত করতে পারে। সেই সংবিধানের ধারক বাহক শাসক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করে নতুন একটা শাসক শ্রেণী ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারে সাধারণ মানুষ। বিপ্লবের 4 নম্বর প্রকারভেদ হলো, তিনি বলছেন যে সংবিধানের একটি অংশের পরিবর্তন হতে পারে। সংবিধান পরিবর্তনশীল, সমাজের সঙ্গে রাষ্ট্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের কার্যাবলীর পরিবর্তন ঘটে, অর্থ, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটে। তাই সংবিধানের পরিবর্তন করা দরকার, কিন্তু সংবিধানের ধারক বাহক শাসক শ্রেণী সেই পরিবর্তন করছে না। তখন জনগণ শাসক শ্রেণীর বিরুদ্ধে এই সংবিধানের কিছু পরিবর্তন করবার জন্য বিপ্লব সংগঠিত করতে পারে। তাই অ্যারিস্টটল যে বিপ্লবের কথা বলেছেন সেই বিপ্লব হলো 4 ধরনের বিপ্লব। আমরা 1, 2, 3, 4 করে আলোচনা করলাম। অ্যারিস্টটল বিপ্লবের কারণ উল্লেখ করেছেন যে বিপ্লব তোমার রাজনৈতিক যে অস্থিরতা দেখা দেয় রাষ্ট্রের মধ্যে, সেই অস্থিরতা আপনা আপনি দেখা দেয় না। এই অস্থিরতার পিছনে তিনি 3টি কারণ উল্লেখ করেছেন প্রধানত। 3টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে বিপ্লবের পিছনে একটা সাধারণ মানুষের একটা মনোভাব থাকে। সাধারণ মানুষের মনোভাব মানে কি? এটা বিপ্লবের মনস্তাত্ত্বিক কারণ। অর্থাৎ মানুষ চাইছে পরিবর্তন করতে। মানুষ বিদ্যমান যে সরকার, বিদ্যমান যে সংবিধান, বিদ্যমান যে রাষ্ট্র, বিদ্যমান যে শাসক শ্রেণী, সেই শাসক শ্রেণীর পরিবর্তন চাইছে, নতুন একটা শাসক শ্রেণী ক্ষমতায় আসুক, এটা জনগণ চাইছে। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। নাম্বার 2, অ্যারিস্টটল বলছেন যে বিপ্লবের ক্ষেত্রে একটা উদ্দেশ্যমূলক কারণ থাকে। বিপ্লবের ক্ষেত্রে একটা উদ্দেশ্যমূলক কারণ। এই উদ্দেশ্যমূলক কারণ দ্বিতীয় কারণ। এই উদ্দেশ্যমূলক কারণের প্রথমে একটি কারণ উল্লেখ করছেন যে অতিরিক্ত আর্থিক লাভ। অতিরিক্ত আর্থিক লাভ। সাধারণ মানুষের কাছ থেকে সরকার, শাসক শ্রেণী অতিরিক্ত অর্থ আদায় করতে চাইছে। আবার জনগণের পক্ষ থেকে যে অর্থ লাভ করছে জনগণ তাতে খুশি না। জনগণ যে আয় করছে তাতে খুশি না, জনগণ আরো বেশি আর্থিক লাভ করতে চাইছে। এটা বিপ্লবের কারণ হতে পারে। নাম্বার 2, সম্মান লাভের আশা। শাসক শ্রেণী বেশি সম্মান আশা করতে পারে।
আবার অবহেলিত জনগণ তারা সম্মান থেকে বঞ্চিত হচ্ছে, সামাজিক সম্মান থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রনায়ক শাসক সেই সম্মান রক্ষার ব্যবস্থা করতে পারছে না, তাহলে সেক্ষেত্রেও তারা বঞ্চিত, যে সম্মান পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠ মানুষ, সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা সম্মান লাভের জন্য বিপ্লব করতে পারে। 3 নম্বর হলো উনি বিপ্লবের কারণ হিসাবে উল্লেখ করেছেন যে এটা হলো একটা পরিস্থিতি, বিপ্লবের ক্ষেত্রে একটা পরিস্থিতি দরকার। সেই পরিস্থিতিটা কি? তোমার পরিস্থিতি হচ্ছে যে বিপ্লব করবার জন্য একটা সামাজিক অবস্থা, একটা প্রতিকূল অবস্থা থাকে, সেক্ষেত্রে বিপ্লবের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ অ্যারিস্টটল বলতে চাইছেন যে পরিস্থিতি ক্ষেত্রে তিনি কয়েকটা বিষয় পয়েন্ট আউট করেছেন। একটা হচ্ছে যে বিদ্যমান পরিস্থিতিতে আর্থিক লাভের আকাঙ্ক্ষা করে জনগণ। নাম্বার 2, বেশি সম্মানের আশা করে জনগণ। আবার শাসক শ্রেণী অধ্যত্ত আচরণ করে জনগণের সঙ্গে। নাম্বার 4, শাসক শ্রেণী জনগণকে ভয় দেখায়। শাসক শ্রেণী জনগণকে ঘৃণা করে। যারা উচ্চবিত্ত ধনী তারা দরিদ্র মানুষকে ঘৃণা করে। 7 নম্বর হচ্ছে রাষ্ট্রের কোনো অংশে ব্যাপক উন্নতি হয়েছে, আবার রাষ্ট্রের বেশিরভাগ অংশে তোমার উন্নতি হয়নি, পিছিয়ে আছে। এইরকম যদি পরিস্থিতি থাকে তাহলে সেটা কিন্তু বিপ্লবের কারণ হতে পারে। তাহলে অ্যারিস্টটল বলছেন যে বিপ্লব আপনা আপনি হয় না। বিপ্লবের জন্য সাধারণত 3টি কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর হলো যে জনগণ মনের দিক দিয়ে প্রস্তুত হয় বিপ্লব করবার জন্য, মনস্তাত্ত্বিক কারণ। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত আর্থিক লাভ এবং সম্মান লাভ। 3 নম্বর হচ্ছে পরিস্থিতি বিপ্লবের কারণ। পরিস্থিতি কি? আর্থিক লাভের আকাঙ্ক্ষা করে মানুষ, বিদ্যমান সমাজ ব্যবস্থাতে সেটা পাওয়া সম্ভব হয় না, তার জন্য বিপ্লব করে। বিদ্যমান সমাজের কাছ থেকে সাধারণ মানুষ বেশি সম্মান আশা করে, সেটা পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। আবার 3 নম্বর হচ্ছে যে অধ্যত্ত, শাসক শ্রেণী অধ্যত্ত ব্যবহার করে, সেখানে জনগণ ক্ষিপ্ত হয়ে তার পাল্টা হিসাবে বিপ্লব শুরু করে। 4 নম্বর হচ্ছে যে শাসক শ্রেণী সবসময় ভয় দেখায়, ধারাবাহিকভাবে শাস্তির ভয়ে অনেক সময় মানুষ বিপ্লবের পা দেয়। 5 নম্বর হলো যে প্রাধান্যের উপস্থিতি, শাসক শ্রেণী একটা শ্রেণীকে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, সাধারণ মানুষকে গুরুত্ব দেয় না, এখানে বিপ্লবের একটা কারণ সৃষ্টি হয়। আর উচ্চবিত্ত ধনিক শ্রেণী তারা সাধারণ দরিদ্র মানুষকে ঘৃণা করে এবং শাসক শ্রেণী ও সাধারণ মানুষকে গুরুত্ব দেয় না, আন্তরিকভাবে সমর্থন করে না, সেক্ষেত্রে বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 7 নম্বর হচ্ছে রাষ্ট্রের কোনো অংশে ব্যাপক উন্নতি হতে পারে, আবার বিস্তীর্ণ অঞ্চলে দেখা যায় যে অবনতি, সেখানে উন্নতি হয়নি, এইসব কারণে বিপ্লব হতে পারে। অ্যারিস্টটল এই 3টি প্রধান কারণ ছাড়াও আরও বিপ্লবের কারণ হিসাবে আরও কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। অন্যান্য কারণের মধ্যে 1 নম্বর পয়েন্টে তিনি বলেছেন যে নির্বাচনী ষড়যন্ত্র। নির্বাচন যথাযথভাবে হয় না, মনোনীত শাসককে পদে অধিষ্ঠিত করার ক্ষেত্রে সেটা ষড়যন্ত্র করে তাকে শাসন ক্ষমতায় নিয়ে আসা হয়। এখানে নিরপেক্ষভাবে নির্বাচনী হয় না, অর্থাৎ নির্বাচনী যে ষড়যন্ত্র, এটা কারণে বিপ্লব হতে পারে। নাম্বার 2, পরিবর্তনের অনিচ্ছা। শাসক শ্রেণী, জনগণ পরিবর্তন চাইছে, তাদের আশা আকাঙ্ক্ষা
পূরণ করার দাবি করছে, রাজনৈতিক অস্থিরতা আছে, রাজনৈতিক স্থিরতা আনার জন্য দাবি করছে, কিন্তু শাসক শ্রেণী তাদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না, শাসক শ্রেণী পরিবর্তন করতে ইচ্ছুক না। এক্ষেত্রে বিপ্লব হতে পারে, এটা বিপ্লবের কারণ। 3 নম্বর হচ্ছে যে রাষ্ট্রের যে বিভিন্ন উপাদান, জনগণের মধ্যে যে জনগণ একটা উপাদান, সরকার একটা উপাদান, অর্থাৎ জনগণের মধ্যে একটা ন্যায় অন্যায় বিবেচনা করা দরকার, যেখানে জনগণের প্রতি কোনো অন্যায় করলে হবে না, আর জনগণকেও ন্যায়পরায়ণ হতে হবে, জনগণকে সুশিক্ষিত করতে হবে, জনগণের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। এখানে যদি জনগণের মধ্যে এই গুণগুলো না তৈরি করা যায় তাহলে বিপ্লবের সম্ভাবনা থাকবে। এবং রাষ্ট্রের যে শক্তিশালী উপাদান, সার্বভৌম ক্ষমতা, রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা, সেই চূড়ান্ত ক্ষমতা তোমার সরকার ব্যবহার করে। সেই সরকারকে শক্তিশালী হতে হবে, দক্ষ হতে হবে, রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে এইগুলো যদি যথাযথভাবে রাষ্ট্রের উপাদানের মধ্যে থাকে, এবং রাষ্ট্রের উপাদান আরেকটা হচ্ছে যে জাতীয়তাবাদ, দেশপ্রেম, এই দেশপ্রেম জনগণের মধ্যে গড়ে তুলতে হবে, দেশাত্মবোধ গড়ে তুলতে হবে, জাতীয়তাবাদকে গুরুত্ব দিতে হবে, তাহলে বিপ্লব হবে না। আর যদি জাতীয়তাবাদকে গুরুত্ব না দেওয়া যায় তাহলে জনগণ তোমার বিচ্ছিন্নতাবাদী হতে পারে, বিপ্লবের দিকে অগ্রসর হতে পারে, এটা বিপ্লবের কারণ। এবার আমরা অ্যারিস্টটলের বিভিন্ন যে সংবিধানের কথা আলোচনা করেছেন, যেমন অ্যারিস্টটল রাষ্ট্র বলতে গেলে সংবিধান বুঝিয়েছেন, সংবিধান বলতে গেলে রাষ্ট্রের প্রকৃতিকে বুঝিয়েছেন, এবং সরকারকেও বুঝিয়েছেন। অ্যারিস্টটল বলছেন যে বিপ্লব বিভিন্ন সংবিধানে, বিভিন্ন শাসনে বিভিন্ন রকমের হতে পারে। গণতন্ত্রের বিপ্লবের কারণ, গণতন্ত্রের বিপ্লবের কারণ হচ্ছে জননায়কদের অন্যায় আচরণ করা, জননায়করা অন্যায় আচরণ করেন, জননায়করা অসৎ পথ অবলম্বন করেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, জনগণকে অত্যাচারের হাত থেকে জনগণকে নিরাপত্তা দিতে পারে না, অথচ জনগণের উপরে তারা অত্যাচার করে। যারা দুর্নীতি পরায়ণ তাদেরকে শাস্তি দিতে পারে না, যারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে তাদেরকে শাস্তি দিতে পারে না। অর্থাৎ সরকার, অর্থাৎ জননায়ক গণতন্ত্রে তোমার সুবিচার করতে পারে না, জনগণ সুবিচার পায় না, যার ফলে গণতন্ত্রে জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবে ডাক দিতে পারে। নাম্বার 2, সংকীর্ণ যে গোষ্ঠীতন্ত্র, অ্যারিস্টোক্রেসি, যে অভিজাততন্ত্র, সেখানে যদি দেখা যায় যে শাসক মুষ্টিমেয় ব্যক্তি, তারা ব্যক্তিগত স্বার্থকে তারা সম্পদশালী গোষ্ঠী, সেই সম্পদশালী গোষ্ঠীর স্বার্থকে বড় করে দেখে, সমষ্টিগত স্বার্থ অর্থাৎ জনগণের স্বার্থকে উপেক্ষা করে, তাহলে অভিজাততন্ত্রে বিপ্লবের অবস্থা তৈরি হবে। এখানে সেই স্বৈরাচারী যে অভিজাততন্ত্র, স্বেচ্ছাকৃত যে অভিজাততন্ত্র, উচ্ছৃঙ্খল যে অভিজাততন্ত্র, তার বিরুদ্ধে বিপ্লব হবে, এবং পলিটি অর্থাৎ শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য জনগণ বিপ্লবের ডাক দিতে পারে। তাহলে সংকীর্ণ গোষ্ঠীতন্ত্রে বিপ্লব হতে পারে, গণতন্ত্রে হতে পারে। নাম্বার 3, রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্রে বিপ্লব হতে পারে। রাজতন্ত্র যদি ব্যক্তিগত স্বার্থে রাজা পরিচালিত না হন, রাজা যদি সমষ্টিগত স্বার্থে পরিচালিত হন, সমষ্টিগত স্বার্থকে গুরুত্ব দেন, রাষ্ট্রের মাধ্যমে জনকল্যাণ সাধন করেন, জনগণের মঙ্গল করেন, এবং নিজে ন্যায় নীতি বোধের দ্বারা পরিচালিত হন, নিজে স্বচ্ছ হন, সৎ হন, এবং দুর্নীতি মুক্ত হন, তাহলে সে রাজতন্ত্রে সেখানে বিপ্লবের পরিস্থিতির সৃষ্টি হবে না। কিন্তু রাজতন্ত্র যখন তোমার রাজা ক্ষমতা প্রয়োগ করছেন জোর করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবার জন্য, মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য, ধনীদের স্বার্থ রক্ষার জন্য, এবং রাজনৈতিক ক্ষেত্রে সেখানে জনগণ শাসনকে মেনে নিচ্ছে না,
রাষ্ট্রীয়তা দেখা দিয়েছে, সেখানে রাষ্ট্রের ঐক্য সংহতি নষ্ট হচ্ছে। সেই রাজা স্বৈরাচারী রাজা, সেই স্বৈরাচারী রাজা কিন্তু তোমার জনগণের মধ্যে বিপ্লবের যে মনোভাব, বিপ্লবী যে মনোভাব, অসন্তোষ, সেগুলো দূর করতে পারবে না। এবার হচ্ছে বিপ্লব তোমার রেভলিউশনের পদ্ধতি, অর্থাৎ বিপ্লব মানে হচ্ছে হিংসাত্মক, বিপ্লব মানে হচ্ছে ধ্বংসাত্মক, এরকম যারা বুর্জোয়াতাত্ত্বিক তারা বলেন, কিন্তু মার্ক্সবাদীরা বলেন বিপ্লব ধ্বংসাত্মক হতেও পারে, নাও হতে পারে। শাসক শ্রেণী ধ্বংসাত্মক পথ অবলম্বন করে তবেই তার পাল্টা আক্রমণ করে, বিপ্লবীরা ধ্বংসাত্মক পথ নেয় বা হিংসার আশ্রয় নেয় বা অস্ত্র ধারণ করে। অ্যারিস্টটল এখানে বলেছেন রেভলিউশনের পদ্ধতি হবে দুই ধরনের। বল প্রয়োগের মাধ্যমে রেভলিউশন হতে পারে, অর্থাৎ শাসক শ্রেণীকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করতে পারে। আর একটা হলে প্রতারণার মাধ্যমে তোমার ক্ষমতাচ্যুত করতে পারে। যাই হোক, অ্যারিস্টটল যে বিপ্লবের তত্ত্ব রচনা করেছেন, তিনি বিপ্লবকে প্রতিরোধ করার জন্যে, অর্থাৎ তোমার প্রিভেনশন অফ রেভলিউশন থিওরি অফ অ্যারিস্টটল, এখানে তিনি বলতে চাইছেন বিপ্লবের প্রতিরোধ করতে হবে। দু ধরনের প্রতিরোধ করা যায়। উনি বলছেন যে রাষ্ট্রকে সংকটমুক্ত করতে হবে। রাষ্ট্রকে সংকটমুক্ত করবে কে? শাসক। রাষ্ট্রকে সংকটমুক্ত করে রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে, রাষ্ট্রের স্থায়িত্ব এবং স্থিতিশীলতা এটাকে আনতে হবে। এখানে শাসককে দায়িত্ব পালন করতে হবে। নাম্বার 2, উনি বলছেন বিপ্লবকে প্রতিরোধ করবার জন্য, বিপ্লব যাতে না হয় তার জন্য একটা সাধারণ পদ্ধতি অবলম্বন করতে হবে। সাধারণ পদ্ধতির ক্ষেত্রে তিনি অনেকগুলো বিষয় উল্লেখ করেছে। সাধারণ পদ্ধতিতে তিনি বিপ্লবকে প্রতিরোধ করার জন্যে প্রথমেই 1 নম্বরে তিনি বলেছেন যে ছোটোখাটো বিশৃঙ্খল যাতে না হয়। দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ছোটোখাটো বিশৃঙ্খলা দেখা দিতে পারে, কোনো একটা অঞ্চলে, কোনো অঞ্চল ভিত্তিতে হতে পারে। সেই বিষয়টাকে শাসক শ্রেণী অর্থাৎ শাসক বিশেষভাবে গুরুত্ব দিয়ে সেখানে বিশৃঙ্খলতা যাতে দূর হয়, তাদের সমস্যার কথা শুনে সমাধান করতে হবে। এক্ষেত্রে তোমার ছোটোখাটো বিশৃঙ্খলকে গুরুত্ব দিবে শাসক শ্রেণী, তাহলে বিপ্লব হবে না সেই রাষ্ট্রে। নাম্বার 2, সরকারের প্রতি জনগণের আস্থা, এটা থাকতে হবে। সরকারের প্রতি যদি জনগণের আস্থা হারিয়ে যায়, তাহলে সেই জনগণ বিপ্লবের পথে পা দিবে। জনগণের সরকারের প্রতি বিপ্লবের আস্থা কমছে কি বাড়ছে, এটা শাসক শ্রেণীকে গুরুত্ব দিতে হবে। শাসক শ্রেণী যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলে জনগণের মধ্যে, শাসক শ্রেণীকে খেয়াল রাখতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি জনগণের মধ্যে এটা বিদ্যমান যে শাসন ব্যবস্থা তার বিপক্ষে যাচ্ছে কিনা, এটা জনগণকে, এটা শাসক শ্রেণীকে লক্ষ্য রাখতে হবে, নজর দিতে হবে। এবং শাসক শ্রেণীকে লক্ষ্য রাখতে হবে জনগণের মধ্যে যে অসন্তোষগুলো সৃষ্টি হচ্ছে, সেই অসন্তোষ দূর করার ব্যবস্থা করতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 3, অ্যারিস্টটল বলছেন যে শাসক এবং শাসিত এই দুয়ের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে। শাসক এবং শাসিত অর্থাৎ জনগণ যদি শাসক শ্রেণীর প্রতি বিশ্বাস হারিয়ে যায়, আস্থা হারিয়ে যায়, তাহলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই শাসক শ্রেণীকে বোঝাতে হবে যে জনস্বার্থেই যে শাসক শ্রেণী পরিচালিত হয়, শাসক শ্রেণী জনগণের স্বার্থকে গুরুত্ব দেয়। তাই শাসক শ্রেণীকে আমাদের বক্তব্য মেনে চলতে হবে। তাহলে শাসক শ্রেণীকে শাসক শ্রেণীর যে ক্ষমতা জনগণের উপর প্রয়োগ করছে, সেটা কতটা বৈধ ক্ষমতা তারা প্রয়োগ করছে, সেটা জনগণকে বোঝাতে হবে। স্টেট এইভাবে জনগণের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে সংহতি আনবে, ঐক্য আনবে, জনগণের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি করবে। নাম্বার 4, অ্যারিস্টটল বলেছেন যে প্রভাবশালী ও সম্ভ্রান্ত যারা ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি অনেক আছে, তারা সংখ্যায় কম সাধারণ মানুষের তুলনায়, কিন্তু প্রভাবশালীদের মধ্যে আবার বিরোধ দেখা দিতে পারে। প্রভাবশালীদের মধ্যে তোমার একাধিক গোষ্ঠী তৈরি হতে পারে, সেই গোষ্ঠীর মধ্যে যদি দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে সেটা বিপ্লবের কারণ হতে পারে। তার কারণ প্রভাবশালী সম্পদশালীরা অনেক সময় নিজেদের মুষ্টিমেয় স্বার্থকে সিদ্ধি করবার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে, বিপথে পরিচালিত করে, বিপ্লবে অনুপ্রাণিত করে। তাই বিপ্লব হলেই যে সাধারণ মানুষের উপকার হবে তা নয়, সাধারণ মানুষকে ভিত্তি করে প্রভাবশালী শ্রেণী তারা বিপ্লবে ডাক দিতে পারে। তাই একাধিক
একাধিক প্রভাবশালী শ্রেণীর মধ্যে যে উপদল উপগোষ্ঠীর সৃষ্টি হয় সেগুলিকে সমাধান করতে হবে। সে বিরোধ যাতে না দেখা দেয় সেদিকে শাসক শ্রেণীকে লক্ষ্য রাখতে হবে, এবং একাধিক প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে যদি কলহ দেখা দেয় সেই কলহ শাসক শ্রেণী দূর করবে, সমাধান করবে। 5 নাম্বার, রাষ্ট্র যখন অনার দেবে জনগণের মধ্যে, সেই অনার দেওয়ার সময় সতর্ক দৃষ্টি রাখবে। অনার যে পাওয়ার যোগ্য তাকে অনার দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, কিন্তু অনার যে পাওয়ার যোগ্য নয় সেখানে সংকীর্ণ চিন্তাভাবনা দিয়ে শাসক শ্রেণী তার পছন্দ মতো ব্যক্তিদের, তার অনুগত ব্যক্তিদের পাওয়ার যোগ্য নয় তাকে সম্মান দিল, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হতে পারে, অসন্তোষ সৃষ্টি হতে পারে। নাম্বার 6, স্টেটকে এমনভাবে পরিচালনা করতে হবে, সরকার স্টেটকে এমনভাবে পরিচালনা করবে, স্টেটের মধ্যে যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা যেন দুর্নীতির আশ্রয় না নেন, তারা যেন উৎকোচ বা ঘুষ না নেন, তারা যেন করাপশনের সঙ্গে যুক্ত না হন। করাপশনের সঙ্গে দেশের যে সরকারি কর্মচারী আমলারা যুক্ত হলে জনগণ সেই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। 7 নাম্বার, সরকারকে বুঝতে হবে, শাসক শ্রেণীকে বুঝতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাতে সরকারের অনুগত হয়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবে, স্বাভাবিক আনুগত্য প্রকাশ করবে। এক্ষেত্রে রাষ্ট্রের সরকারকে লক্ষ্য রাখতে হবে জনগণের কোনো অংশ, মূল যে জনস্রোত অর্থাৎ জনসমষ্টি, তারা যেন সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন না হয়। 8 নাম্বার, সংবিধান অনুযায়ী নাগরিকদের শিক্ষিত করতে হবে। নাগরিকদের মধ্যে শিক্ষা চেতনা আনলে কিন্তু বিপ্লবের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করা যেতে পারে। তবে একটা কথা কি, রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি শাসক শ্রেণী রাজনৈতিক ব্যবস্থার অর্থাৎ বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার অনুকূলে তৈরি করবার চেষ্টা করলেও অনেক সময় রাজনৈতিক সংস্কৃতিটা অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস, অনুভূতি, আবেগ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এগুলি বিপরীতে চলে যায়, অর্থাৎ বিদ্যমান শাসক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করবার বিপক্ষে চলে যায়, ক্ষমতাচ্যুত করবার জন্য মানসিকতা তৈরি হয় এবং রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে চায় তারা। তাহলে শাসক শ্রেণীকে খেয়াল রাখতে হবে যে পলিটিক্যাল কালচার যেন অনুকূলে গড়ে ওঠে। এছাড়া অ্যারিস্টটল বলছেন যে বিপ্লব প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিপ্লব প্রতিরোধে অ্যারিস্টটল বিশেষ ব্যবস্থার কথা কি বলেছেন? উনি বলছেন যে ধনতন্ত্রে, ডেমোক্রেসিতে অর্থাৎ গণতন্ত্রে ধনীদের প্রতি দরিদ্রদের একটা ঘৃণা থাকে, অর্থাৎ দরিদ্র শ্রেণীকে তোমার ধনীরা ঘৃণার মনোভাবে দেখে, অর্থাৎ দরিদ্র মানুষ যদি ধনিক শ্রেণীকে ঘৃণা করে তাহলে কিন্তু সেখানে বিপ্লবের সম্ভাবনা থাকে। সেই জন্য সরকারকে গণতন্ত্রে খেয়াল রাখতে হবে ধনীদের প্রতি দরিদ্রদের ঘৃণা যাতে সৃষ্টি না হয় সেদিকে। নাম্বার 2, দরিদ্র মানুষ যাতে সুবিচার পায়। অনেক সময় গণতন্ত্রে কী হয়, দরিদ্র মানুষ সুবিচার পায় না, ন্যায় বিচার পায় না, তখন সেই মানুষগুলো বঞ্চিত হয়, সুবিচারের পায় না বলে তারা হতাশ হয়ে যায়, তখন তারা বিপ্লবের পথে যায়, তারা হিংসাত্মক পথ অবলম্বন করতে পারে। সেদিকে খেয়াল রাখতে হবে রাষ্ট্রকে যে দরিদ্র মানুষ যাতে ন্যায় বিচার পায়, আইনি ব্যবস্থা তারা যাতে পেতে পারে, সমভাবে ধনীরা আইনকে যাতে শ্রেণীর স্বার্থে ব্যবহার করতে না পারে, বিচার ব্যবস্থাকে ধনীরা যাতে তাদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেদিকে শাসক শ্রেণীকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3 বলা হয়েছে সাধারণ মানুষকে হাতে রাজনৈতিক ক্ষমতা দিতে হবে। মুসলিম ও ধনিক বণিক শ্রেণীর হাতে যদি রাষ্ট্র ক্ষমতা থাকে এবং যারা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন সে রাজতন্ত্র হতে পারে, গণতন্ত্র হতে পারে, অভিজাততন্ত্র হতে পারে, শাসক শ্রেণীর যদি তারা যদি রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে, ধনিক শ্রেণীকে সমর্থন করে, দরিদ্র মানুষকে অবহেলা করে, তাহলে কিন্তু সাধারণ মানুষের হাতে রাজনৈতিক ক্ষমতা যাবে না। তাই সাধারণ মানুষকে বুঝতে হবে যে ক্ষমতায় যারা আছে তারা আমাদেরই লোক, আমাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, এই সিস্টেমটা আমরা পরিচালনা করছি, তাহলে কিন্তু সেই জনগণ বিপ্লবের পথে পা দিবে না। 4 নাম্বার, সরকারকে মধ্যবিত্ত শ্রেণীর হতে হবে। অ্যারিস্টটল বলেছেন যে ধনিক শ্রেণীর সরকার হলেও অসুবিধা আছে, ধনিক শ্রেণী তার স্বার্থে সরকারকে ব্যবহার করবে। আবার যদি খুবই দরিদ্র হয়, গণতন্ত্রে যেমন খুব দরিদ্র শ্রেণীর হাতে ক্ষমতায় যায়, তখন দরিদ্র শ্রেণী তাদের ললেস হয়ে যায়, তারা আইনকে মান্য করে না,
তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপ্লবের সম্ভাবনা বেশি। তাই তিনি বলছেন সরকারকে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণীর হতে হবে, অর্থাৎ যাদের হাতে ক্ষমতা থাকবে তারা শিক্ষিত হবে, তারা প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞ হবে, দক্ষ হবে, এবং তারা যাতে সচেতনভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে পারেন। তারা কিন্তু এই যে মধ্যবিত্ত শ্রেণী, এই শ্রেণীর হাতে যদি ক্ষমতা দেওয়া যায় তাহলে কিন্তু বিপ্লবের সম্ভাবনা কম থাকবে। এবারে অ্যারিস্টটল বলছেন যে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, শাসক যদি স্বৈরাচারী হয়, গণতন্ত্র বিরোধী হয়, আদর্শ রাজতন্ত্র থেকে যদি বিকৃত রাজতন্ত্রে পরিণত হয়, অভিজাততন্ত্র থেকে সংকীর্ণ গোষ্ঠীতন্ত্রে পরিণত হয়, এবং স্বৈরাচারী সরকার পরিণত হয়। এক কথাই, স্বৈরাচারী সরকারে বিপ্লবকে কিভাবে প্রতিরোধ করা যাবে? স্বৈরাচারী সরকারে অ্যারিস্টটল বলছেন যে গোয়েন্দা নিয়োগ করতে হবে এবং গোয়েন্দাদের গোপনে খবর আনতে হবে, সেই খবরগুলো নিয়ে এসে যথাযথভাবে সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে হবে। অর্থাৎ স্বৈরাচারী শাসক গোয়েন্দারি করতে হবে, প্রয়োজনে সেখানে শক্তি প্রয়োগ করে বিপ্লবের সম্ভাবনাকে নস্যাৎ করতে পারবে। নাম্বার 2, অরাজনৈতিক কাজ করবে। স্বৈরাচারী শাসক অরাজনৈতিক কাজ করবে, কোনো সামাজিক সংগঠনের মধ্য দিয়ে, সামাজিক ব্যবস্থাতে তারা কোনো রাজনৈতিক কালার ছাড়াই তারা সমাজের সেবা করবে, রাজনৈতিক কাজ করবে না, কিন্তু রাজনৈতিক ক্ষমতাকে নিরাপদে রাখার জন্যে তারা সামাজিক কাজকর্ম করবে, সমাজের ওয়েলফেয়ার করবে। এটা বিপ্লব প্রতিরোধের একটা উপায় স্বৈরাচারী সরকারের। নাম্বার 3, ধর্মীয় আবেগ। স্বৈরাচারী সরকার অনেক সময় ধর্মীয় আবেগকে কাজে লাগায়, ধর্মকে কাজে লাগিয়ে তাদের যে ধর্মীয় সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে স্বৈরাচারী শাসক বিপ্লবের সম্ভাবনা থেকে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করে। 4 নম্বর, জনপ্রিয়তার জন্যে স্বৈরাচারী সরকার জনপ্রিয়তা অর্জনের জন্যে স্বৈরাচারী সরকার অনুদান করে, জনগণকে সাহায্য করে, বিভিন্ন ওয়েলফেয়ারমূলক কাজ করে। সরকার যে অবৈধ এটা বুঝতে না দেওয়ার জন্য সরকার বৈধ এটাকে অর্থাৎ জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্যে বিভিন্ন রকমের অনুগ্রহ প্রদান করে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে। 5 নম্বর হচ্ছে যে অনেক সময় স্বৈরাচারী সরকারে কি করা হয়, বিপ্লবকে প্রতিরোধের জন্য অনেক সময় বিলাসবহুল জীবনযাপন করে এবং সরকার বা শাসক সাধারণ মানুষকে সবসময় ভয় দেখায়, বিলাসবহুল জীবনযাপন করে একদিকে, অন্যদিকে ভয় দেখিয়ে সবসময় ভীতির সঞ্চার করে তারা বিপ্লব করতে সাহস পাবে না। এই সেন্সে শাসক শ্রেণী তারা যেমন তাদের বিলাস জীবনযাপন করবে, তারা হাই স্ট্যাটাস মেনটেন করবে, অন্যদিকে তারা শক্তি প্রয়োগ করবে, ভয় দেখাবে দরিদ্র মানুষকে, শাসিত মানুষকে, তাহলে তারা বিপ্লবের পথ থেকে দূরে থাকবে। 6 নম্বর, ভয় দেখানোর বিষয়টা খাপছাড়াভাবে শাসক শ্রেণী করবে না। স্বৈরাচারী শাসক ভয়টা দেখাবে, শাস্তি দিবে সবসময় ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে একটার পর একটা বল প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবে এবং শাস্তি দিবে। নাম্বার 7, জনগণ যাতে ঐক্যমতে না আসতে পারে তার জন্য স্বৈরাচারী সরকার জনগণের একাধিক গোষ্ঠীর মধ্যে, একাধিক সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিবে স্বৈরাচারী সরকার। সেখানে জাতিতে দ্বন্দ্ব, সম্প্রদায়ে দ্বন্দ্ব, এই শ্রেণীতে দ্বন্দ্ব, গোষ্ঠীতে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো সৃষ্টি করবে সরকার এবং শাসক শ্রেণী এই দ্বন্দ্ব বাঁধিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবে, বিপ্লবের হাত থেকে বাঁচার চেষ্টা করবে। 8 নম্বর, স্বৈরাচারী সরকার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিবে, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্মীয় সেন্টিমেন্ট লাগিয়ে সেই ধর্মের মানুষের আস্থা অর্জন করবে। এটা তাহলে কি হবে, সেই ধর্মের মানুষ বিপ্লবের পথে পা দেবে না, বিপ্লব করবার জন্য প্রস্তুত হবে না। 9 নম্বর হচ্ছে যে স্বৈরাচারী শাসক বিপ্লবকে প্রতিরোধ করার জন্যে, বিপ্লব যাতে না হয় দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তার জন্য বিপ্লবী যারা নেতা থাকবেন তাদের মুণ্ডুচ্ছেদ করবে, তাদের হত্যা করবে,
হত্যা করে তাদেরকে নির্মূল করবার চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে 10 নাম্বার, বিপ্লবকে প্রতিরোধ করার একটা উপায় সাময়িক, বিশেষ করে এখানে স্বৈরতন্ত্রের কথা বলছি, আমি জেনারেল সিস্টেমের কথা বলছি না। স্বৈরাচারী শাসনের সামরিক পদে সম্মান দেবেন। সামরিক শক্তিকে স্বৈরাচারী শাসক, অর্থাৎ স্বৈরাচারী শাসক তার ক্ষমতার মূল ভিত্তি হলো সামরিক শক্তি। এই সামরিক শক্তি, সামরিক সেনাবাহিনীকে বেশি গুরুত্ব দেবেন। যাই হোক, এইগুলি হচ্ছে তোমার স্বৈরতান্ত্রিক সরকারে বিপ্লব যাতে না হয় তার জন্য শাসক কী কী ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়ে অ্যারিস্টটল উল্লেখ করেছে। এবার আমরা আলোচনা করব যে অ্যারিস্টটল যে বিপ্লবের কথা বলেছেন সেই বিপ্লবটা কিসের জন্য, মেনলি তার বক্তব্য বিপ্লবের কারণগুলো মধ্যে আমরা এক কথায় বলবো যে অ্যারিস্টটল রাজনৈতিক দাবি আদায়ের জন্য বিপ্লবের কথা বলেছেন। পলিটিক্যাল স্টেবিলিটির অভাব, রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতা দূর করার একটা পথ হিসাবে বিপ্লবের কথা বলেছেন। এবং বিপ্লব হচ্ছে রাজনৈতিক শাসন ব্যবস্থার, রাজনৈতিক সরকারি কাঠামো এবং সাংবিধানিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন, এটা হচ্ছে বিপ্লব। তো এখানে অর্থনৈতিক বিষয়টাকে অ্যারিস্টটল গুরুত্ব দেননি, কিন্তু বর্তমানে অর্থনৈতিক বিষয়ের জন্য মানুষ কিন্তু দাবি করছে। আগে অ্যারিস্টটলের সমকালীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে রাজনৈতিক অস্থিরতাকে দূর করবার জন্যে বিপ্লবের ডাক দিতেন, কিন্তু অর্থনৈতিক দাবিটা সেখানে অবহেলিত ছিল। অর্থাৎ গ্রিসের ছোটো ছোটো নগর রাষ্ট্রে যে ক্রীতদাস ছিল তার অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত, সেই অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত মানুষ তারা যে বিপ্লবের ডাক দিবে এই কথা অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্বে উল্লেখ নেই। তাই অ্যারিস্টটল উল্লেখ করেছেন যে যে রাজনৈতিক দাবির কথা উল্লেখ করেছেন সেটা বর্তমানকালে এবং তার পরবর্তীকালে এটা অর্থনৈতিক দাবির ভিত্তিতে বিপ্লব। আজকে বিপ্লবের মূল কারণ হচ্ছে অর্থনৈতিক দাবি। মানুষ বঞ্চিত, শোষিত, অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সামাজিক স্বাধীনতা, এগুলো মানুষকে দেওয়া হয়েছে আজকে গণতন্ত্রের যুগে। কিন্তু মানুষ কিন্তু অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত। অর্থনৈতিক দাবি আদায়ের জন্য বিপ্লবের মূল কারণ হচ্ছে অর্থনৈতিক দাবি আদায় করা। অর্থনৈতিক দাবি আদায়ের জন্য একটা আদর্শকে অবলম্বন করে রাজনৈতিক ক্ষমতায় আসার জন্যই বর্তমানে বিপ্লব সংগঠিত হয়। এই অর্থে কিন্তু অ্যারিস্টটল বিপ্লবের কথা বলেননি, কিন্তু তিনি যে বিপ্লবের কথা বলেছেন সেই সমাজের প্রেক্ষাপটে, সেই গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্রে যে রাজনৈতিক অস্থিরতা, সেখানে স্থিতিশীল পরিস্থিতি আনার জন্য শাসক শ্রেণীকে কিভাবে চলতে হবে, কিভাবে দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন এবং বিপ্লবের কারণগুলো আলোচনা করেছেন, বিপ্লব প্রতিরোধের উপায়গুলো অবলম্বন করেছেন। এমনকি স্বৈরাচারী শাসক তিনি কিভাবে বিপ্লবের যে কারণ সেই কারণগুলোকে দূর করবেন সে কথা তিনি আলোচনা করেছেন। যাই হোক, অ্যারিস্টটলের যে বিপ্লবের তত্ত্ব আমরা যদি মার্কসিয়ান ভিউ থেকে আলোচনা করি তাহলে ঠিক হবে না। মার্কস যেমন বলেছেন বিপ্লবের মূল কারণ হচ্ছে অর্থনৈতিক শোষণ, অবহেলিত মানুষের উপর শোষক শ্রেণীর শোষণ, আর শাসন ক্ষমতায় যারাই থাকুক না কেন তারা ওই শোষিত মানুষের উপর তারা নিপীড়ন করে, শোষণ করে। রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্রের যে পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, আমলা বাহিনী সবটাই তারা শাসক শ্রেণীর স্বার্থে ব্যবহার হয়। রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বিপ্লবকে দমানোর জন্য চেষ্টা করে, আর শাসক শ্রেণী পলিটিক্যাল কালচার গড়ে তোলে এবং পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মাধ্যমে বিদ্যমান শাসক শ্রেণী বিদ্যমান রাজনৈতিক কাঠামোকে, বিদ্যমান অর্থ সামাজিক রাজনৈতিক কাঠামোকে বজায় রাখবার চেষ্টা করে। কিন্তু মার্কসিয়ান ভিউ থেকে এর মধ্য দিয়ে শোষিত বঞ্চিত মানুষ তারা কিন্তু শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে এবং রাজনৈতিক ক্ষমতা দখল করে নেবে। এই অর্থে অ্যারিস্টটল তার বিপ্লবের তত্ত্ব ব্যবহার করেননি। তাই তিনি তবুও তার বিপ্লবের যে তত্ত্ব সমকালীন প্রেক্ষাপটে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা, এবং তিনি তার বিপ্লবের তত্ত্বের ক্ষেত্রে যদি উল্লেখ করতেন যে ক্রীতদাসদের মুক্তির জন্য লড়াই সংগ্রাম, তাহলে আরও ভালো হতো, গণতন্ত্র সম্মত হতো। যাই হোক, এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।